জটিলতা আর নামের ভুলে আটকে আছে ৩০,০০০-এর বেশি পাসপোর্ট। আবেদন করেও মিলছে না ছবি তোলার তারিখ, দুর্ভোগ চরমে। আমরা ভুক্তভোগী। সকাল ৬টা বাজে আসছি, এখন পর্যন্ত হাঁটতাছি। ভোটার আইডি কার্ডের একটা অক্ষর ভুল, সেটা সংশোধন করার জন্য অনেক লং টাইম চাচ্ছে আমার কাছে। সপ্তাহে আসতেছি, কিন্তু ওনারা বলতেছে যে আপনার মেসেজ যাবে। সার্ভার ডাউন থেকে আমরা ফর্ম ফিল আপ ঠিকমতো করতে পারছি না। আরও সময় লাগবে সমস্যা সমাধানে। যারা আমাদেরকে সার্ভার মেনটেন করতেছে তারা বলতেছে তাদের এটা র্যাম্প আপ পিরিয়ড। তো এখন কোভিডের পরে বেশি চাপ আসছে, ওরা ভেরিডোস তাদের বলছে আমরা র্যাম্প আপ পিরিয়ড, এর মাঝে মাঝে সমস্যা হয়, বাট তারা অ্যাড্রেস করে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশে বসে অপপ্রচারকারীদের বিষয়ে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতিমণ্ডলীতে পানি সরবরাহ না থাকায় ২৮ বছর ধরে থমকে আছে কর্ণফুলী আবাসিক প্রকল্প। পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। ভান্ডালজুড়ি থেকে পানি দেওয়ার আশ্বাস। এবং সিরিজের দ্বিতীয় টি-20তে দুপুরে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সমতায় ফেরার লক্ষ্য টাইগারদের, একাদশে পরিবর্তনের আভাস। সামান্য ভুলের খেসারতে দীর্ঘ হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের দুর্ভোগ। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে নামের আংশিক অক্ষরগত ভুলে আটকে আছে ৩০,০০০-এর বেশি পাসপোর্ট। আবেদন করেও নির্ধারিত সময়ে মিলছে না ছবি তোলার তারিখ। এমন নানা সমস্যায় পাসপোর্ট নিয়ে দেশের হাজার হাজার মানুষ। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আন্তর্জাতিক মানের পাসপোর্ট গ্রাহকের হাতে তুলে দিতে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। একসময়ের মেশিন রিডেবল পাসপোর্ট থেকেই পাসপোর্টের যুগে বাংলাদেশ। গত কয়েক বছরে পাসপোর্ট সেবা দিতে গিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে পাসপোর্ট অধিদপ্তর। যেখানে দাড়ি কমা কিংবা এমডি বা মোহাম্মদের মতো পূর্ণ বা সংক্ষিপ্ত ভুলেও আটকে যাচ্ছে পাসপোর্ট। এর জন্য নতুন করে হচ্ছে পুলিশ রিপোর্ট, কখনো কখনো সংশোধনের জন্য আদালত কর্তৃক হলফনামা। এই সমস্যা সমাধানে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ ছুটে আসছেন আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে। এখন আমরা ভুক্তভোগী। আজকে সকাল ৬টা বাজে আসছি, ৬টা বাজার থেকে বাচ্চারাই খাচ্ছি, ছোট বেবি আছে, এখন পর্যন্ত হাঁটতাছি। আমাদের ভোটার আইডি কার্ডের একটা অক্ষর ভুল, সেটা সংশোধন করার জন্য অনেক লং টাইম চাচ্ছে আমার কাছে। তার উপর নতুন করে যুক্ত হয়েছে সার্ভার জটিলতা। একটি সার্ভারেই জাতীয় পরিচয়পত্র, এমআরপি ও পাসপোর্টের তথ্য সংরক্ষণ থাকায় মাঝে মাঝে বন্ধ হচ্ছে গ্রাহকের আবেদন জমা নেওয়া। কয়েক সপ্তাহ ঘুরেও মিলছে না ছবি তোলার নির্ধারিত তারিখ। যারাও তারিখ পাচ্ছেন ১.৫ থেকে ২ মাস পর। এছাড়া সময় মতো পাসপোর্ট না পাওয়ার অভিযোগ তো রয়েছেই। সপ্তাহে আসতেছি, কিন্তু ওনারা বলতেছে যে আপনার মেসেজ যাবে, কিন্তু আবার পরবর্তী সপ্তাহে আসতেছি, আবার বলতেছে হ্যাঁ মেসেজ যাবে আপনার। ১০টা থেকে ১২টার মধ্যে সার্ভার ডাউন থেকে আমরা ফর্ম ফিল আপ ঠিকমতো করতে পারছি না। সাধারণ জনগণ যারা আসছে তারাও ঘুরে ফিরে চলে গেছে, তাদেরও ভোগান্তি। আমরা যারা ব্যবসা করি তারা আমাদেরও একটা সমস্যা। এমন অবস্থায় পাসপোর্ট অধিদপ্তর বলছে নামের ভুলেই পাসপোর্টের জটিলতার প্রধান কারণ। তবে এই সমস্যার সমাধানে আরো সময় চায় অধিদপ্তর। মহাপরিচালক বলছেন, চাপ বাড়ায় মাঝে মধ্যেই গতি হারাচ্ছে সার্ভার। মোহাম্মদ বিসর্গ আর মোহাম্মদ পুরা লেখা ময় বিসর্গ দুটো এক ব্যক্তি নয়, একই নাম নয়। এটা আপনার কাছে ছোটোখাটো মনে হইতে হইতে পারে, বাট আমরা এতদিন চলে আসছিলাম। বাট হাওয়াবার এটার জন্য মানুষের একটু ভোগান্তি হচ্ছে। বাট আমি তারপরও মনে করি একটু ভোগান্তি হইলেও এই কাজটা সবাই করে নেওয়া উচিত। আমরা চেষ্টা করতেছি সব ধরনের। ভেরিডোস তারা বলতেছে, যারা আমাদেরকে সার্ভার মেনটেন করতেছে তারা বলতেছে তাদের এটা র্যাম্প আপ পিরিয়ড। তো এখন কোভিডের পরে বেশি চাপ আসছে, ওরা ভেরিডোস তাদের বলছে আমরা র্যাম্প আপ পিরিয়ড, এর মাঝে মাঝে সমস্যা হয়, বাট তারা অ্যাড্রেস করে এগুলো। ২০২০ সালের ২২ জানুয়ারিতে দেশে শুরু হওয়া পাসপোর্ট কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ গ্রাহক পেয়েছে এই সেবা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বসে অপপ্রচারকারীদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের পরও কিছু মানুষ অপরাধী ও দুর্নীতিবাজদের পক্ষেই সাফাই গাইছেন। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ প্রধান প্রশ্ন তোলেন, গরিবের টাকা মেরে বিদেশে পলাতক নেতার দল বিএনপিকে মানুষ কেন ভোট দেবে?
কারাগারে থাকা অবস্থায় সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ দলীয় ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ দীর্ঘ বিরতির পর শুক্রবার ছুটির দিনের বিকেলে গণভবনে কার্যনির্বাহী সংসদকে ডেকে এই বৈঠক করলেন দলীয় প্রধান। আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনার সভাপতিত্বেই অনুষ্ঠিত হয় নীতি নির্ধারণী পর্যায়ের এই সভা। সমৃদ্ধ বাংলাদেশ সূচনা বক্তব্যে সরকার প্রধান সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের পরও কিছু মানুষ দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত। কিছু কিছু দেখলাম এখন তাদের মিটিং বসছে এখন কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা রাখা যাবে না। তা আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। যত আমরা ভালো কাজ করি সেখানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সবসময় এদের আছে। এটা বিএনপি জামাতি সব থেকে বেশি সক্রিয়। এই বিষয়গুলি সম্পর্কে আমি মনে করি আমাদের ওয়ার্কিং কমিটির প্রত্যেকটা সদস্য তাদের এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে, জানতে হবে, এটা প্রতিবাদ করতে হবে এবং যা যা করণীয় করতে হবে। আওয়ামী লীগ প্রধান জানান, এতিমের অর্থ আত্মসাৎ আর বিদেশে টাকা পাচার করে সাজাপ্রাপ্তদের জন্য মায়া কান্না করছেন দেশেরই কিছু মানুষ। তার প্রশ্ন, অপরাধীদের জন্য সাফাই কেন? বাংলাদেশের মানুষ আসলে অতীতটা ভুলে যায় বারবার। আর আমাদের দেশে কিছু মানুষ আছে, আমরা দেখি তাদের অবস্থাটা, যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না, তাদের প্রতি দয়া যেন উতলে পড়ে। অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মসাৎ করে খায়, তার জন্য সাজাপ্রাপ্ত, তার জন্য তাদের মায়া কান্না। একটা অদ্ভুত একটা অবস্থা আমরা দেখি। আর সব দোষ তো আওয়ামী লীগের। বিএনপি দলীয়ভাবে যে অবস্থানে পৌঁছেছে তাতে করে দেশের মানুষ ভোটে তাদের সমর্থন দেবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগকে কিন্তু এখন আরও সুসংগঠিত করতে হবে, এগিয়ে যেতে হবে। ভোটের আমাদের কোনো আল্লাহর রহমতে অভাব নেই। আজকে বিএনপি ইলেকশন করবে কেন? তাদের ভোট দেবে কে? তাদের দল কোথায়? তাদের নেতা কোথায়? পলাতক আসামি যে দলের নেতা, সে দল কি নির্বাচনই বা করবে? ভোটই বা মানুষ তাকে কি আশায় দেবে? নিজেকে সবসময় বিএনপির টার্গেট উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, বেগম জিয়ার হুমকি দেয়া বক্তব্যের পরপরই নৃশংস হামলা হয়েছিল তার ওপর। তার সবসময় টার্গেট আমি। আমার বিষয় বলেছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। আওয়ামী লীগ 100 বছরেও কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এরপরেই কিন্তু গ্রেনেড হামলা। আমার মনে হয় এই কথাগুলি আমাদের ভুলে গেলে চলবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্ষদ সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন দলটির 3 জন সিনিয়র নেতা। তারা হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহীর সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। মহান ৭১-এ বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম খেতাব অর্জন করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ১৯৪৮ সালে জন্ম নেওয়া মায়ার রাজনৈতিক জীবন শুরু হয় ৬৫ সালে। ৯৭ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৯৮ থেকে ২০০১ পর্যন্ত প্রতিমন্ত্রী ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ে। আওয়ামী লীগের গত শাসনামলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সাল ক্ষমতায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক মাঠে চলছে -2 বাস্তবায়নের তোড়জোড়। বন্দী করা হয় শেখ হাসিনাকে। দল দেশের এমন দুঃসময়ে আইনজীবীরা ভীত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আইনি লড়াইয়ে প্রথম সোচ্চার হন তিনি অ্যাডভোকেট কামরুল ইসলাম। সে সময় তার মাধ্যমেই শেখ হাসিনা জানান তার অবর্তমানে জিল্লুর রহমান হবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। পুরান ঢাকার ছেলে কামরুল ৬৯-এর ৬ দফা ও ১১ দফা ভিত্তিক গণ আন্দোলনে অবদান রাখেন। জাতীয় ৪ নেতার অন্যতম এইচ.এম. কামরুজ্জামানের ছেলে রাজশাহীর সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। ১৯৫৯ সালে রাজশাহীতে জন্ম নেওয়া লিটন প্রথম মেয়র হন ২০০৮-এ। দ্বিতীয় দফায় আবারও মেয়র নির্বাচিত হন ২০১৮-তে। বর্তমানে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। শুক্রবার বিকেলে গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক চলাকালে দলীয় সূত্রে জানা যায় এই 3 জনকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গার আদি চ্যানেলকে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 7 কিলোমিটার এলাকা জুড়ে থাকবে নানা নান্দনিক স্থাপনা। প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার চারপাশে নৌপথ চালুরও সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটির। তবে নদী তীরে বিভিন্ন আবাসন এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান ও স্থাপনা থাকায় প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন নগরবিদরা।
ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা 400 বছরের ঐতিহ্য নগরী ঢাকা দখল দূষণে দিনকে দিন জৌলস হারিয়েছে নদী। কাগজে কলমে নদী থাকলেও অস্তিত্ব বিলীন প্রায়, অথচ এই নদীপথ সচল ও পরিবেশ বান্ধব করলে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলা সম্ভব। মৃতপ্রায় বুড়িগঙ্গার 7 কিলোমিটার আদি চ্যানেল উদ্ধারে ইতোমধ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্প এলাকায় ওয়াকওয়ে, পানি প্রবাহ ফেরানো, নদী তীরে হোটেল, রেস্তোরাঁ সহ গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন বহু স্থাপনা। মেয়র বলছেন, নদীর সীমানা নির্ধারণের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন হলে হাতিরঝিলের নান্দনিক রূপ পাবে বুড়িগঙ্গার আদি চ্যানেল। নদীর অববাহিকা তৈরি করতে হবে এবং সেখান থেকে সব দখল মুক্ত করে সেখানে সীমানা প্রাচীর দিতে হবে। এটা হলো আমাদের প্রাথমিক কাজ। দ্বিতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী হলো সেটা নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনা। পুরো এলাকায় দখল ও দূষণে বিপর্যস্ত, তাই প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষকে সাহসী হওয়ার তাগিদ নগরবিদদের। যে ঢাকাকে ঢেলে সাজানো হবে সেটা একটা বড় বাস্তবায়ন এটাতে হতে পারে। এখন আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে কাজ করা কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে। মূল প্রতিবন্ধকতা হচ্ছে যে যেহেতু ইতিমধ্যে অনেক স্থাপনা হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে অবৈধ দখলের কারণে সেই মূল চ্যানেলটা খুঁজে পাওয়াটাই মুশকিল। বুড়িগঙ্গার মৃতপ্রায় আদি চ্যানেলকে সচল করে নদী প্রবাহ ফিরিয়ে এনে ঢাকার চারপাশে সুলভ যোগাযোগ ব্যবস্থা করার পাশাপাশি দীর্ঘ 7 কিলোমিটার এলাকায় যে নান্দনিক স্থাপনা করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তা বাস্তবায়নে বড় বাধা হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অর্থের যোগান, এমনটাই বলছেন নগর সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র পানি সরবরাহ না থাকায় চট্টগ্রামে গত 28 বছর ধরে কর্ণফুলী আবাসিক প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে আছে। এর মধ্যে 519 জন গ্রাহকের জমা রয়েছে 800 কোটি টাকার বেশি। পানি সংকটসহ নানা জটিলতায় কোনো স্থাপনায় উঠতে পারেনি এখানে, অথচ নগরীর উপর চাপ কমাতে সিডিএর প্রথম আবাসিক প্রকল্প ছিল এটি। তবে ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সরবরাহের আশ্বাস দিয়েছে ওয়াসা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘন জঙ্গলে রূপ নেওয়া কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এই জমিতে প্রথম আবাসিক প্রকল্প তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রায় 51 একর জায়গার উপর গড়ে ওঠা এই প্রকল্পে আবাসন ব্যবস্থার পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাজার, বিপণী বিতান স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। 1994 সালে গ্রাহকেরা প্লট বুঝে নিল। শুধুমাত্র পানি সরবরাহ না থাকায় এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রূপ নেয়। আজ পর্যন্ত আমরা পানি পাইনি, যার কারণে আমরা এখানে ঘর করতে পারতেছি না। সিডিএ এবং ওয়াসারের রশি টানাটানির মাঝখানে আমাদের দিন কেটে যাচ্ছে। দুযুগের বেশি সময় ধরে এই প্রকল্পে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংগ্রাম চালিয়ে আসছে প্লট মালিকেরা। তবে আশার আলো দেখছেন ওয়াসার ভান্ডালজুড়ি পানি প্রকল্প নিয়ে। কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের এই প্রকল্প থেকে এই আবাসিকে পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসাকে চিঠি দিয়েছে গ্রাহকেরা। আমরা সিডিএর কাছে গিয়েছি, ওয়াসার কাছে গিয়েছি, কেউ আমাদের কথা শুনতেছে না, আমাদেরকে পানি দিচ্ছে না। প্রকল্পটা যদি হয় শহরের চাপটা কমে যাবে, 5 লক্ষ মানুষের আবাসন হবে। অবশ্য ভান্ডালজুড়ি প্রকল্পের পানি কর্ণফুলী আবাসিকে সরবরাহের নিশ্চিতের কথা জানালেন ওয়াসা এমডি। আর পানি সংযোগ পেলে অন্তত 6 তলা ভবনের প্ল্যান অনুমোদন দেওয়ার কথা বলছে সিডিএ। আমরা এটা ইনক্লুড আমার মধ্যে ছিল না যে আমরা এখানে পানি দিতে হবে বা ওনাদের পানির প্রয়োজনীয়তা আছে। আমরা যেসব ইন্ডাস্ট্রি বা ওই এলাকার যে সমস্ত পানির প্রয়োজনীয়তা আছে ওগুলো সার্ভে করে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করেছি। এখানে আর কোনো ধরনের বাধা নাই, মানুষ ঘর করতে পারবে এবং নর্মাল নিয়মে বিধান অনুযায়ী হাইটটা পাবে, যতটুকু মানে রাস্তার উইথ এবং জায়গার এরিয়া হিসেবে যে হাইটটা পাওয়ার কথা সেটা পাবে। আর পানিটা গেলে মোটামুটি এখানে কিন্তু প্রচুর আবাসন হওয়ার সম্ভাবনা আছে। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 6টির বেশি আবাসিক প্রকল্প হাতে নিলেও নানা জটিলতার কারণে কল্পলোক আবাসিক ছাড়া আর কোনো প্রকল্পে আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। শহরের উপর থেকে জনসংখ্যার চাপ কমাতে শহরতলি কেন্দ্রিক আবাসন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। এতে যেমন শহরের উপর থেকে চাপ কমে, ঠিক তেমনি নাগরিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা যায়। পানি সংকট সহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হলে এই প্রস্তাবিত কর্ণফুলী প্রকল্পে অন্তত 5 লাখ লোকের আবাসন সমস্যার সমাধান সম্ভব। কর্ণফুলী নদীর তীরবর্তী প্রস্তাবিত আবাসিক প্রকল্প থেকে কমল দে, সময় সংবাদ। করোনার ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় খুলনার চিংড়ি ব্যবসায়ীরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও আসন্ন বড়দিন সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে রফতানির মাধ্যমে বড় ধরনের লাভের আশা সংশ্লিষ্টদের। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি।
দেশের সাদা সোনা খ্যাত চিংড়ি, সনাতন, আধা নিবিড়, সেমি ইনসেটিভ সহ নানা পদ্ধতিতে দেশে চাষ হয় গলদা ও বাগদা চিংড়ি। আর দেশের মোট উৎপাদিত চিংড়ির অধিকাংশই আসে দক্ষিণাঞ্চল থেকে। করোনার কারণে গত বছর চিংড়ি রপ্তানি এক প্রকার বন্ধ ছিল, তাতে সংকটে পড়েন দেশের চিংড়ি রপ্তানিকারকরা। তবে করোনার প্রভাব কমে আসায় আবারও আশায় বুক বেঁধেছেন খুলনা অঞ্চলের চিংড়ি চাষিরা। তবে ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি, সরকারি অনুদান না পাওয়া সহ নানা কারণে বেড়েছে চিংড়ির উৎপাদন খরচ। এতে উৎপাদনও কম হয়েছে বলে দাবি তাদের। এবার বাজার মূল্য ভালো, কিন্তু প্রোডাকশন কিন্তু আমাদের অন্যান্য বারের তুলনায় অনেক কম। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড বিভিন্ন দেশে এই ভর্তুকিগুলো দিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে দেয় না, যার কারণে আমাদের চাষির এই খরচ বৃদ্ধি পায়। এদিকে জাহাজ ভাড়া বৃদ্ধি, জাহাজের স্বল্পতা সহ ব্যাংক ঋণের সহায়তা না পাওয়া, চাহিদা অনুযায়ী মাছের যোগান না পাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছে রপ্তানিকারকরা। যেখানে ৩,০০০ টাকা ভাড়া ছিল সেখানে 10,000 12,000 ডলার দিয়ে আমাদের মাল এক্সপোর্ট করতে হয়েছে। আমাদের উৎপাদন এতই নগণ্য, এতই অল্প যে আমাদের মোট চাহিদার 25% যোগান আসে না। তবে খুলনা অঞ্চল থেকে কাঙ্ক্ষিত চিংড়ি রফতানির লক্ষ্যমাত্রা অর্জনের আশা মৎস্য কর্মকর্তার। প্রায় 40,000 মেট্রিক টনের কাছাকাছি আমরা মাছ রপ্তানি করতে পারবো এবং এ থেকে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা আমরা এখান থেকে পাবো। 2020-21 অর্থ বছরে খুলনা থেকে 36টি কোম্পানির মাধ্যমে 33,727 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করা হয়, যার মূল্য 2,415 কোটি টাকা। আর চলতি অর্থ মৌসুমের প্রথম 4 মাসে রপ্তানি করা হয়েছে 1,335 কোটি টাকার চিংড়ি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নওগাঁর হাটে বেড়েছে আমন ধানের সরবরাহ। মিল পর্যায়ে ধানের চাহিদা থাকায় ব্যবসায়ীরা চড়া দামে সংগ্রহ করছেন ধান। এবারের মৌসুমের প্রথমেই ধানের ভালো দর পাওয়ায় খুশি চাষিরাও। ধান বেচা কেনার খবর জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রকি। ধন্যবাদ জুবাইর। বরেন্দ্রের মাঠে ইতিমধ্যে কিন্তু ধান কেটে তোলার একটা কর্মব্যস্ত সময় পার হচ্ছে এবং কেটে তোলা ধান কিন্তু এখন হাটগুলোতে নিয়ে আসছেন প্রান্তিক চাষিরা এবং ভোর সকাল থেকে বেলা 12টা পর্যন্ত এসব হাটে কর্মব্যস্ততা এবং জমজমাট কেনা বেচা চলছে। তো সরবরাহ বেড়েছে নতুন জাতের আমনের ধানের এবং এই ধান যত বাজারে আসছে দরের জায়গাটা কিন্তু এবার প্রথমেই বেশ একটা চড়া পাচ্ছে। বিশেষ করে স্বর্ণা 5 জাতীয় ধান এই অঞ্চলে বেশি চাষ করা হয়ে থাকে। পাশাপাশি চিনি আতপ বা কাটারি ভোগ বা এই জাতীয় ধানগুলা এই মৌসুমে চাষ করা হয়েছে এবং দরের জায়গাটা যদি বলি প্রতি মন ধান প্রথমেই এই 1,050 টাকা বিক্রি হচ্ছে স্বর্ণা জাতের ধান এই হাটগুলোতে। তবে প্রান্তিক চাষিরা যে বিষয়টি বলছেন যে এবছর কিন্তু ধানের উৎপাদনের সাথে খরচের খাত কিছুটা লম্বা হয়েছে, তারপরে প্রথম পর্যায়ে যে বাজার রয়েছে এই বাজারটাকে তারা টেকসই বাজার যদি থাকে তাহলে একটা কাঙ্ক্ষিত দাম তাদের ঘরে উঠবে এমন কথা কিন্তু তারা বলছেন। তো বরাবরই যে বিষয়টি হয়ে থাকে যে সরবরাহ যখনই বেড়ে যায় হঠাৎ করে কিন্তু ব্যবসায়ী পর্যায়ে কিন্তু বাজার নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে দরের জায়গাটা কিন্তু আকস্মিকভাবে কমিয়ে দেওয়া হয়, ফলে কিন্তু প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্ত হন। এক্ষেত্রে তারা যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করছেন যে এই হাটগুলোতে যেহেতু ভোর সকালে কিনা বেচা হয়ে থাকে এখানে কিন্তু একটা সরকারের নজরদারি থাকা দরকার, কারণ প্রত্যাশিত দর তারা যেন এই জায়গা থেকে দূরে সরে না যায় এই বাজার ব্যবস্থাকে ধরে রাখার স্বার্থে কিন্তু বাজারগুলোতে একটা নজরদারি বা এখানে বাজারের কাঙ্ক্ষিত দাম যেন কৃষকের ঘরে উঠতে পারে এমন কথা কিন্তু বলা হচ্ছে। তবে এবছর প্রথম পর্যায়ে যে দরটি তারা পাচ্ছেন এই দরটাতে বেশ সন্তোষ প্রকাশ করছেন চাষিরা। তারপরে যেহেতু পরিবহন খরচ এবং অন্যান্য খাতে কিন্তু তেলের বাজার যেহেতু এবার হঠাৎ করে 15 টাকা প্রতি লিটারে বেড়েছে, চাষিদের কিন্তু খরচের খাত আর এক দফা কিন্তু এখানে ঊর্ধ্বমুখী হচ্ছে। এই বাজার ব্যবস্থাকে তারা ধরে রাখার জন্য তাদের দিক থেকে বলা হচ্ছে যে এই জনপদে যেহেতু ধান উৎপাদনের মাত্রা অত্যন্ত হয়ে থাকে এবং প্রতি বিঘাতে কিন্তু এখন 15 থেকে 16 মণ ধান এই আমন মৌসুমে ঘরে তুলে থাকেন। তো বাজারের সাথে একটা সামঞ্জস্য রেখে কিন্তু ন্যূনতম বাজারটা তারা যেন পান এই বাজারকে দাবি করে প্রান্তিক চাষিরা সেই কথাটাই বারবার বলার চেষ্টা করছিলেন। তবে হাটে এখন যে দরটা রয়েছে এই দরে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। চলতি আমন মৌসুমে কিন্তু 4.5 লাখ মেট্রিক টন 8.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠবে এমন কথা জানিয়েছে কৃষি বিভাগ। তো জুবার এই ছিল নওগাঁর ধান বেচা কেনার খবর আমার কাছে। নতুন মৌসুমের ধান বেচা কেনার খবর জানাতে নওগাঁর মহাদেবপুর হাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি।
4 যুগ পেরিয়ে গেলেও খাগড়াছড়ির বেশিরভাগ পাহাড়ি সড়কে এখনও নির্মাণ হয়নি কোনো পাকা সেতু। 80-র দশকে নির্মিত বেইলি সেতুতেই পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে প্রায় ব্রিজ ভেঙে বন্ধ হয়ে যায় যোগাযোগ, ঘটে দুর্ঘটনাও। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। সংকট সমাধানে পর্যায়ক্রমে বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি সড়কের বেইলি ব্রিজ ভেঙে এখন হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। পর্যটন ও কৃষির বিকাশের সাথে সাথে খাগড়াছড়ির পাহাড়ি সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। এই বেইলি ব্রিজগুলো দিয়ে চলাচলের সময় বহন করা যায় না 5 মেট্রিক টনের বেশি মালামাল, কিন্তু পাহাড় থেকে কাঠ সহ বিভিন্ন ভারী মালামাল বহন করায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজন নিয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন চালক ও শ্রমিকরা। এতে অনেক সময় বেইলি সেতু ভেঙে দুর্ঘটনা ঘটে, বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। এ অবস্থায় বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভারী যানবাহন গাড়ি চললে ব্রিজ জুলাইয়ের নিচে দিয়ে পড়ে যায়। ব্রিজে লেখা আছে 5 টন ধারণ ক্ষমতা, আমাদের খালি গাড়ি ওয়েটে 9 টন, তাহলে আমরা কিভাবে চলাচল করবো? আমাদের অবস্থান থেকে এক্সিএমের সাথে কথা বলেছি, আমাদের এমপি মহোদয় বিভিন্নভাবে কথা বলেছেন। কেন এই ব্রিজগুলো হচ্ছে না সেটা আমরা জানি না। আমরা আশা করেছিলাম এই ব্রিজগুলো আরো অনেক আগে হয়ে যাবে। এরই মধ্যে বেইলি সেতুগুলোতে পাকা সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বেইলি সড়কগুলা, বেইলি ব্রিজগুলা পাকা সেতুতে উন্নীত করার জন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে প্রকল্পটা মন্ত্রণালয়ে রয়েছে। আশা করি আমরা আগামী 1 বছরের মধ্যে প্রকল্প পাশ হবে এবং কার্যক্রম শুরু হবে। 80-র দশকে নির্মিত খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর সংখ্যা 10টি। সময় সংবাদ, খাগড়াছড়ি। পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা কেবল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গত মাসে ধীরে ধীরে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। পবিত্র মক্কা ও মদিনার 2 মসজিদে জামাতে নামাজ আদায়ে সামাজিক দূরত্ব তুলে দিয়ে ধারণ ক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়, তবে বহাল রাখা হয় মাস্ক পরার নিয়ম। এছাড়া বিদেশিদের জন্য ওমরা ও হজ পালনের সুযোগ করে দেয় সৌদি আরব। দীর্ঘ প্রায় 2 বছর পর পবিত্র ওমরা পালনের সুযোগ পাওয়ায় সৌদি আরবে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। এরই ধারাবাহিকতায় এবার ওমরা পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, কেবল 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা পবিত্র ওমরা পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি আরবে যাওয়ার আগে বিদেশিদের করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ইলেকট্রনিক ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানের লক্ষ্যে ইয়াতমারনা ও তাওয়াক্কালনা নামের 2টি অ্যাপ চালু করে। এতে যুক্ত হয়ে বিদেশিরা বিভিন্ন সেবা নিতে পারছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পূর্ব ঘোষিত গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী মার্জিয়া মুমু। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুমু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে আজকে নয়াপল্টনে পূর্ব ঘোষণা অনুযায়ী গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। সকাল 8টায় পল্টনে আসা শুরু করেন বিএনপি নেতা কর্মীরা সহ, এবং এই সময় আসেন কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা। এই মুহূর্তে কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা, এবং তারা বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তবে দেশে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে না। আর ঠিক এই কারণে তারা দাবি জানিয়ে আসছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে মাল্টি যে হসপিটাল রয়েছে সেটিতে যেন তাকে চিকিৎসা নেওয়া হয়। এবং অন্যদিকে একটি বিষয় যদি জানিয়ে রাখি যে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের অনুমতি ছাড়াই কিন্তু আজকের এই প্রধান সড়কে পল্টনে সমাবেশের আয়োজন করেছেন বিএনপি।
এবং সকালে কিন্তু পল্টন এলাকায় কিন্তু বিপুল পরিমাণে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার দায়িত্বে তারা দায়িত্ব পালন করছেন এবং এই আসলে অনশন কর্মসূচিতে যেহেতু হাজারো নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত রয়েছেন সেহেতু যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু কড়া নজর রাখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আজকে কিছুক্ষণ পরেই কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে আজকের বেগম জিয়ার বিদেশি চিকিৎসার দাবিতে পক্ষ থেকে যে অনশন কর্মসূচি নেওয়া হয়েছে সেটি উদ্বোধন করা হবে। তো জুবাইর, এই ছিল বেগম জিয়ার বিদেশি চিকিৎসার দাবিতে পল্টন থেকে বিএনপির আয়োজিত গণ অনশন কর্মসূচি থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশে বসে অপপ্রচারকারীদের বিষয়ে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি মণ্ডলীতে নতুন 3 মুখ, গাজীপুরের মেয়র বহিষ্কার। এবং সার্ভার জটিলতা আর নামের ভুলে আটকে আছে 30,000-এর বেশি পাসপোর্ট। আবেদন করেও মিলছে না ছবি তোলার তারিখ, দুর্ভোগ চরমে। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।